আমি তোমাদেরকে দুটো ট্রু ক্রাইমের গল্প বলতে এসেছি। দুটোই, একটা তো আমার সামনে থেকে দেখা, এবং দ্বিতীয়টা বলতে পারো আমাদের বাড়ির কাছাকাছি এটসেট্রা এরকম হয়েছিল। প্লাস একজন যিনি নিহত হয়েছিলেন তাকে আমি চিনতাম না, কিন্তু সে মোটামুটি আমি যেরকম কাজ করতাম সেরকমই কাজ করতাম। তো তোমরা ভাবতে পারো যে আমি যেখানে থাকি সেই জায়গাটা বেশ একটু ক্রাইম প্রবলেম্যাটিক হতে পারে, অনেক কিছু হয়েছে এখানে। একটা সময় বসন্তকুঞ্জ ওয়াজ ভেরি crime, it had a lot of crime because বসন্তকুঞ্জ খুবই বাইরের দিকটা ছিল, মানে এই দিকে তত বসতি ছিল না। তো অনেক কিছু একটা সময় হয়েছে। তো যেখানকার কথা বলবো, যারা দিল্লিতে থাকে না তারা এই জায়গাটা জানবে না, কিন্তু যারা থাকে তারা জানবে। কারণ বেসিক্যালি এখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা এখন প্র্যাকটিক্যালি বলতে পারো চাকাচাক, মানে 3টে মল আছে এই রাস্তাটার উপরে, প্লাস ওএনজিসির হেডকোয়ার্টার্স, মারুতির হেডকোয়ার্টার, এয়ারটেল ভারতী যেটা এয়ারটেল সেই কোম্পানির হেডকোয়ার্টার। তো বুঝতেই পারছো যে সেই জায়গাটার ভোল পাল্টে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে গোটা বসন্তকুঞ্জেরও ভুল পাল্টে গেছে। কিন্তু আমি যে সময়ের কথা বলছি সেই সময় এই রাস্তাটা খুবই নির্জন এবং খালি খালি ছিল। খানিকটা যাওয়ার পরে আর কোনো রকম বসতি ছিল না। একদিকটা, সেই রাস্তার একদিকটা হচ্ছে তোমার জওহরলাল নেহরু ইউনিভার্সিটি অথবা JNU, এবং একদিকটা পুরো খাল জল বন জঙ্গল ছিল। এই রাস্তাটার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলার মার্গ বা নেলসন ম্যান্ডেলা রোড, এবং এই রাস্তাটা প্র্যাকটিক্যালি বসন্তকুঞ্জকে দিল্লির একটা দিকের সাথে কানেক্ট করে। মানে ইটস ওয়ান অফ দ্য মেইন থরোফেয়ার ইন বসন্তকুঞ্জ নাও, এবং অনেকেই এই জায়গাটা চেনেন। তো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজ থেকে প্রায় এটা 2024, তো আজ থেকে প্রায় 17 বছর আগে 2008-এ 30শে সেপ্টেম্বর সোমবার 2008 নেলসন ম্যান্ডেলা মার্গে রাত্রিবেলা বা ভোরবেলা 3:45 নাগাদ একজন ভদ্রলোক সাইকেল করে বাড়ি ফিরছিলেন। তিনি কাছাকাছি একটা হোটেলে কাজ করতেন। এখন তিনি করেন কিনা আমি জানি না, বাট তখন তিনি করতেন, এবং তিনি ওই সময় বাড়ি ফিরতেন। তার ওই রকমই শিফট ছিল। তিনি দেখেন যে নেলসন ম্যান্ডেলাটা বেশ বড় একটা রাস্তা, মানে ধরো প্রায় ক্লোজ টু 2 কিলোমিটার মতন একটা রাস্তা, 2 কিলোমিটার, 2.25 কিলোমিটারের একটা রাস্তা। সেইখানে একটা জায়গায় একটা মারুতি জেন গাড়ি, যেগুলো আজকাল দেখা যায় না, কিন্তু একটা সময় মারুতি জেন খুব পপুলার একটা গাড়ি ছিল। একটা সাদা রঙের মারুতি জেন রাস্তার ওপরে উল্টে পড়ে আছে, মানে ঠিক মাঝখানে যে ডিভাইডারটা সেটাকে ক্রস করে গাড়িটা উল্টে পড়ে আছে। তো ন্যাচারালি মানে হেডলাইট ব্লিঙ্ক করছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো ন্যাচারালি ও সাইকেল থামিয়ে সেই গাড়ির কাছে যায়, এবং গাড়ির কাছে গিয়ে দেখতে পায় যে ড্রাইভার সিটের দিকে যে জানলাটা সেটা একদম রাস্তার উপরে পড়ে সেটা চুরচুর হয়ে গেছে, এবং একটি মেয়ে ড্রাইভিং সিটে বসা, এবং সে যে তার যে কি হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে তার মাথা দিয়ে মানে একদম দলা দলা রক্ত বেরোচ্ছে, এবং সে রাস্তার উপরে পড়ে আছে। লোকটি খুব ভয় পেয়ে যায় এটা দেখে, ভোর 3:45-4টের সময় এরকম একটা ব্যাপার। কিন্তু লাকিলি সেই সময় আর একজন লোক ওখান দিয়েই পাস করছিল, যে কিনা একটা জায়গায় সিকিউরিটি গার্ডের কাজ করতে যাচ্ছে, মানে একজন বাড়ি ফিরছিল এবং আর একজন কাজ করতে যাচ্ছে। তো ওই সিকিউরিটি গার্ড যে লোকটা যাচ্ছিল তাকে ও দাঁড় করায়, এবং তারপরে দুজনে মিলে তারা পুলিশকে খবর দেয়। এবার তোমাদের বলি যে আমাদের এখানে যে পুলিশ স্টেশনটা সেটা আগে একটা জায়গায় ছিল, কিন্তু এই ঘটনার পর পুলিশ স্টেশনটা ওই নেলসন ম্যান্ডেলাতে চলে এসছে। মানে আমাদের পুলিশ স্টেশন
জায়গা চেঞ্জ করার পেছনে ওই ঘটনার অনেক বড় অবদান আছে বলতে পারো। তো যাই হোক, পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং এসে পৌঁছে তারা প্রথমে ভাবে যে এটা একটা রোড অ্যাক্সিডেন্ট। এবং মেয়েটা খুবই একটা কম বয়সী মেয়ে, মানে দেখে বোঝা যাচ্ছে 25-26 বছরের একটা মেয়ে, কিন্তু তার সমস্ত জিনিসই তারা পায় ওখানে, মোবাইল ফোন, তার ব্যাগ এবং তার ব্যাগে তার আইডি পেয়ে তারা জানতে পারে যে মেয়েটার নাম হচ্ছে সৌম্যা বিশ্বনাথন। মেয়েটা এরকমই 25-26 বছর বয়স এবং সে মানে বেশ কাছাকাছি থাকে, মানে যেখানে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে তার থেকে ওর বাড়ি খুব বেশি দূরে নয়, আধা কিলোমিটার হবে তাই সেখানে তার বাড়ি। এবং এটাও জানতে পারে যে মেয়েটা, আজকে তোমরা ইন্ডিয়া টুডে বলে যে চ্যানেলটাকে জানো, ইন্ডিয়া টুডে বা আজ তাক বলে যে চ্যানেলটা জানো, সেটা তখন ইংরেজি আজ তাকের যে ইংরেজি চ্যানেলটা ছিল তার নাম ছিল হেডলাইন্স টুডে, সেটা আজকাল ইন্ডিয়া টুডে হয়ে গেছে। হেডলাইন্স টুডেতে এই মেয়েটা কাজ করে, তার মানে মেয়েটা জার্নালিস্ট। যাই হোক, মেয়েটাকে এইমস এ নিয়ে যায় পুলিশ, কারণ এইমস হচ্ছে ক্লোজেস্ট আমাদের এখান থেকে গভর্নমেন্ট হসপিটাল। এইমস এ নিয়ে যায় এবং এইমস এ নিয়ে যাওয়ার পরে ডাক্তার ডিক্লেয়ার করে যে ব্রড ডেড। তখন পুলিশ ওর অফিসে খবর দেয় এবং ওর বাড়িতে যায়। সৌমিয়ার বাবা মা এবং একটি বড় বোন বা বড় দিদি আছে। বাবা মাকে প্রথমে ওরা বলে না যে মেয়ে মারা গেছে, বলে যে আপনার মেয়ে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা চলুন, কারণ পুলিশ তখন জানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা এইমসে চলুন, ওখানে ভর্তি আছে। এইমসে এসে ওরা জানতে পারে যে সৌমিয়া মানে সৌমিয়া মারা গেছে। সো সকালবেলা যখন খবর দেওয়া হয়, মানে সকালবেলা আমরা যখন খবরের কাগজ পড়ি তখন আমরা জানতে পারি যে নেলসন ম্যান্ডেলা রোডে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাতে সৌমিয়া বিশ্বনাথন বলে একটি বাচ্চা মেয়ে, মানে একটি ইয়াং গার্ল মারা গেছে। মোটামুটি সকালবেলা 11টা 11:30 অবধি এটা খবর ছিল। এবার তোমরা বোঝো 2008 সালে আজকে যেরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে খবর বেরোতে থাকে, তখনকার দিনে সোশ্যাল মিডিয়া ছিল না। যা খবর হতো হয় তোমাকে টিভিতে দেখতে হতো, নয়তো তুমি খবরের কাগজে পড়তে। কিন্তু তুমি যদি মিডিয়াতে কাজ করো বা তোমার যদি মিডিয়া সম্পর্কে মানে মিডিয়া সংলগ্ন কোনো জায়গায় তোমার কোন রকম কানেকশন থাকে, তাহলে তুমি আগে খবর পেতে পারতে। এটা অনেকটা আমার সাথে হতো, কারণ আমার চাকরিটা অনেকটা মিডিয়া সংলগ্ন ছিল। সো 11টা 11:30 সময় এরকম একটা খবর বেরোতে শুরু করে সকালবেলা যে অ্যাক্সিডেন্ট নয়, খুন। তার কারণ হচ্ছে যে এইমস 10:30 পৌনে 11টার সময় প্রথম অটোপসি রিপোর্ট দেয় এবং অটোপসি রিপোর্টে ডাক্তার বলে দেন যে সৌমিয়ার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওর যে মাথায় চোটটা লেগেছে এবং রক্ত বেরিয়ে ও মারা গেছে সেটা হচ্ছে একটা বুলেট উন্ডের জন্য। এটা শুনে তো পুলিশের একদম পুরো অবস্থা খারাপ হয়ে যায়, কারণ না তখন কোনো ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল ওই রাস্তাটাতে, এবং সৌমিয়া মিডিয়াতে কাজ করে। এই কথা যখন বেরোয় তখন অবভিয়াসলি হেডলাইন্স টুডে মানে ইন্ডিয়া টুডে গ্রুপ ইজ আ বিগ গ্রুপ, ইন্ডিয়া টুডে গ্রুপের লোকজন পুরোপুরি মানে একদম ইয়েতে নেমে পড়ে, রাস্তায় নেমে পড়ে। শুরু হয় ইনভেস্টিগেশন। তখন পর্যন্ত মানে ইনভেস্টিগেশন চলছিল ধীর গতিতে, যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন হচ্ছিল, যে কেন গাড়িতে কি হলো, ঘুমিয়ে পড়েছিল কিনা। তারপরে ধরো যেহেতু রাত্রির 3:45-4টের সময় বডি পাওয়া গেছে বা মেয়েটাকে পাওয়া গেছে, অরম রকম কথা হচ্ছিল যে এত রাত্রিরে মেয়েরা কি করছে, বাইরে কেন, গাড়ি কেন চালাচ্ছে, ইউ নো হাউ ইট হ্যাপেন্স। তো সেই সব নিয়ে কথা হচ্ছিল, সেই সব তো বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গিয়ে তখন ওরা মানে ওর গুলি কেন লেগেছে সেটা বোঝার চেষ্টা, মানে সেটা শুরু হলো ইনভেস্টিগেশন। সৌমিয়ার গাড়িটা ডিভাইডারে এত জোরে গিয়ে ধাক্কা মেরেছিল যে তোমরা যদি কেউ গাড়ি চালাও বা ইফ ইউ নো, যে ওর গাড়ির একটা চাকা বার্স্ট করে গেছিল, মানে এত জোরে গাড়িটা ডিভাইডারে ধাক্কা খেয়েছিল। তারপরে ওরা ইনভেস্টিগেশন করতে করতে একটা আরো বুলেট পায়, যেটা ওর গাড়ির যে পেছনের যে নাম্বার প্লেটটা সেইখানে আটকে গেছিল একটা বুলেট, এবং একটা বুলেট ওর মাথায় ঢুকেছিল। সে
দুটো বুলেটের যে মানে বন্দুক চালালে বুলেট যে বেরোয় তার একটা কেসিং পড়ে যায়, মানে যখন তুমি বন্দুক চালাও, তুমি হয়তো চালাও না, সরি, যখন বন্দুক চালানো হয় তখন বুলেটটা যখন বেরোয় ফ্রম দ্য পিস্টল, তখন বুলেটের যে কেসিংটা থাকে সেই কেসিংটা পড়ে যায়। সেই দুটো কেসিং ওরা পেয়েছিল এবং সেই কেসিং থেকে ওরা জানতে পেরেছিল যে এটা একটা নর্মাল, যাকে বলে কান্ট্রি মেড পিস্টল। বাংলায় কি বলে আমি জানি না, বাট হিন্দিতে ওটাকে বলে কাট্টা, কান্ট্রি মেড পিস্টলকে বলে কাট্টা। সো পুলিশের ধারণা হয় যে দিস ইজ আ রবারি গন রং, মানে চুরি ডাকাতি করার কেসে সৌম্যাকে ধরেছিল এবং তাতে কিছু হয়ে ও গুলি খেয়ে যায়। কিন্তু অবাক ব্যাপার কি বলতো, না ওর পার্স, না ওর ওয়ালেট, না ওর ফোন, না ওর গায়ে যে জুয়েলারি ছিল, কিচ্ছু চুরি হয়নি, না ওর গাড়ি পর্যন্ত চুরি হয়েছে। মানে যদি চুরির ব্যাপারে কেউ এসে থাকে, সে ওকে ফেলে দিয়ে গাড়িটা কেন নিয়ে গেল না, এটাও একটা কোয়েশ্চেন হতে পারে। কিন্তু সেরকম কিছু হয়নি। সো ন্যাচুরালি ওরা ইনভেস্টিগেশন করতে শুরু করলো যে সৌম্যা এত রাত্রিরে ওই রাস্তায় কি করছিল। তাতে জানা যায় যে 2008 সালে আমাদের দেশে অনেক রকম বম ব্লাস্ট হয়েছে। তোমরা মনে রেখেছো কি রাখোনি আমি জানি না, কিন্তু 2008 সালটা আমাদের দেশের জন্য একটা বিশাল বড় ঝামেলার বছর ছিল এবং প্রচুর জায়গায় বম ব্লাস্ট হয়েছে, ইনক্লুডিং ব্যাঙ্গালোর, বম্বে, দিল্লি, গুজরাট, I think in Chennai, but I could be wrong. মানে বম্বে ছাড়াও মহারাষ্ট্রতে অন্য জায়গায়। এবং সেই দিনকে মানে 29 তারিখে সেপ্টেম্বর মাসের মালিগাঁও বলে একটি জায়গায় এবং গুজরাটের আরেকটি জায়গায়, দুটো জায়গায় ব্লাস্ট হয়েছিল এবং আহমেদাবাদ থেকে কিছু এরকম ব্লাস্ট হবে অবস্থায় এরকম কিছু বোম পাওয়া গেছিল এবং সেই কারণে মিডিয়া ওয়াজ ওয়ার্কিং অন আ ওভারড্রাইভ। বেসিক্যালি সৌম্যার শিফট থাকতো দুপুরবেলা 3টে থেকে 12টা অবধি রাত্রিবেলা, কিন্তু সেই দিনকে এই কারণে সৌম্যা অফিস থেকেই বেরিয়েছিল প্রায় 3টের সময়। হ্যাঁ, এটা পরিষ্কার হয়। 3:25 সৌম্যা ওর বাবার সাথে কথা বলেছে, বলে বাবাকে বলেছে যে আমি আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছাচ্ছি এবং ওই যে লোকটা ওর বডিটা ডিসকভার করেছে সেটা 3:40 কি 3:45। সো বেসিক্যালি 3:25 থেকে 3:45 এই যে 20 মিনিটের সময়টা, এই 20 মিনিটের মধ্যে কিছু একটা ওর সাথে হয়েছিল যেটা পুলিশ জানে না। মানে কে করেছে, কেন করেছে, কোথা থেকে করেছে, অ্যাবসলিউটলি নো ক্লু। সো যাই হোক, ইনভেস্টিগেশন চলতে থাকে। আমাদের তখনকার চিফ মিনিস্টার ছিলেন শিলা দীক্ষিত। I quite liked her, sorry, but শিলা দীক্ষিত মাঝে মাঝে কিছু উল্টো পাল্টো ডায়লগও দিতেন। উনি একটা ডায়লগ দিয়েছিলেন যে মেয়েদের এত রাত্রিরে একা একা গাড়ি চালানো উচিত না। Well, it did not go down well with the people. সকলে মিলে এটার প্রচুর চিৎকার চেঁচামেচি, মারামারি, হুড়োহুড়ি শুরু হয়ে গেছিল। কিন্তু এই সেই তাই করে তারপরে নভেম্বর মাসে বম্বেতে যা হলো সেই সব করে এই খবরটা আফটার সাম টাইম ইট বিকেম লাইক, বিকজ পুলিশ ডিড নট ফাইন্ড এনি ক্লু। এই করতে করতে চলে আসে হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখ 2009 সাল। জাস্ট নিউ ইয়ার্স এর একটা সেলিব্রেশন শেষ হচ্ছে। দিল্লিতে তখন প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড কুয়াশা প্রবলেম। তোমরা হয়তো জানো যে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির 10-12 তারিখ অব্দি ফ্লাইটস ডিলে হয়ে যায়, প্রচন্ড রাস্তায় বেরোতে অসুবিধা হয়, সন্ধ্যেবেলা থেকে ফগ শুরু হয়, সেটা প্রায় মানে বলতে গেলে প্র্যাকটিক্যালি 1টা-2টো অব্দিও মাঝে মাঝে ফগ থাকে দুপুরবেলা। মানে এরকমও দিন গেছে আমাদের। বৃষ্টি হয়, তো অদ্ভুত যাচ্ছে তাই জঘন্য ওয়েদার। তো জানুয়ারি মাসের 7 তারিখে এরকম ভোর ভোর আর ওরকম কেউ একজন মানে ওখানকার মানে লোকাল লোকেরা, মানে এবার বলেছি তো তোমাদেরকে রাস্তাটা 2.25 কিলোমিটার, তো যেখানে সৌম্যাকে পাওয়া গেছিল তার আগে বা পরে কোনো একটা জায়গায় ওখানে যে যারা বাসিন্দা আছে তারা সকালবেলা ওরকম উঠে কোনো মতে কাজে টাজে যাওয়ার চেষ্টা করছে ফগের মধ্যে দিয়ে। হঠাৎ তারা রাস্তার ওপরে একটা বডি পায়, একজনের মৃত অবস্থায় পাওয়া যায় এবং তাকে
তাকেও গুলি করা হয়েছে, তার বুকে গুলি লেগেছে। আবার পুলিশের ইনভেস্টিগেশন হয় এবং ইনভেস্টিগেশনে পাওয়া যায় যে এই লোকটার নাম হচ্ছে মোহাম্মদ নদীম, এবং মোহাম্মদ নদীম একজন ড্রাইভার। সে কাছাকাছি একটা ড্রাইভিং কি বলবো, একটা কোম্পানির ড্রাইভার, মানে তার একটা টভেরা বলে একটা গাড়ি ছিল, এবং গাড়ির নাম্বার ছিল HR55HT7278। এটা তোমরা মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট এই গল্পের ব্যাপারে। তো এই গাড়িটা সে চালাতো, এবং এখানে পুলিশ কমপ্লিটলি, কারণ ওকে যখন আইডেন্টিফাই করা হয় নদীমকে, তখন ওর বউ জানায় যে ওর গলায় একটা সোনার মালা ছিল, সেটা মিসিং। ওর পার্স বা ওয়ালেট বা মানি ব্যাগ যাই বলো না কেন, দ্যাট ইজ মিসিং। তার মধ্যে নিশ্চয়ই কিছু পয়সা ছিল, খুব বেশি না হলেও কিছু তো পয়সা থাকবে। ও এরকম রাত্রিবেলা প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করতো এই রাস্তাতে। তো সেকেন্ড গেল মোহাম্মদ নদীম, সেটাও লোকজন মানে খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু কি হলো, আমরা যারা এখানে থাকি তাদের মধ্যে একটা অদ্ভুত ভয় দেখা দিতে শুরু করলো ওই রাস্তাতে যাওয়া নিয়ে। বুঝতেই পারছো, রাত্রির বেলা এটা দুটোই প্র্যাকটিক্যালি রাত, মানে একদম শেষ রাত্রিরে হয়েছে। সো সবাই ওই রাস্তাটা অ্যাভয়েড করতে শুরু করলো। এই করতে করতে আমরা চলে এলাম 2009-এর 19শে মার্চ। 19শে মার্চ হলো একটা তৃতীয় ভয়ঙ্কর ঘটনা। আবার ওই রাস্তার উপরেই একটা বাড়িতে থাকতো একটি 26-27 বছরের মেয়ে, তার নাম হচ্ছে জিগিসা ঘোষ, বাঙালি। সে নয়ডাতে একটি কল সেন্টারে কাজ করত, এবং সেদিনকে সে রাত্রিবেলা বাড়ি ফেরেনি। সেও একটু দেরি করে বাড়ি ফিরতো, কারণ কল সেন্টারের কাজ তোমরা জানো একটু দেরি করে হয় বা হতো। এখন আমি কল সেন্টারের কথা এত শুনি না, বাট আই এম গেসিং কল সেন্টার্স হ্যাভ নাইট শিফটস। সো জিগিসা ঘোষ বাড়িতে ফেরেনি, তার বাবা মা গিয়ে, কারণ জিগিসা বাড়িতে আগেন লাইক সৌম্যা, জিগিসা বাড়িতে ফেরার কিছুক্ষণ আগে, মানে যখন ওর ফেরার কথা তার কিছুক্ষণ আগে ওর মার সাথে ওর কথা হয়েছে, এবং ও মাকে বলেছে যে আজকেও বাড়িতে এসে খাবে, কারণ ওর খিদে পেয়েছে। সো ন্যাচারালি পুলিশ মাকে বোঝানোর চেষ্টা করছে যে অ্যাডাল্ট, সে হয়তো চলে গেছে কোথাও। তো মা বলছে যে যদি ও চলেই যাবে তারপরে আমাকে ফোন করে কেন বলছে যে আমি বাড়িতে এসে খাবো, আমার জন্য রান্না রেখো, তুমি জেগে থেকো, এরকম বলার তো কোনো দরকার নেই। যাই হোক, অনেক মানে সকলের কাছ থেকে খোঁজা টোজা খেয়ে পুলিশ এটা কি বলে ইনভেস্টিগেশন শুরু করলো, এবং ততদিনে ওরা কি করেছে, আস্তে আস্তে ওদের যে পুলিশ স্টেশনটা তার একটা পার্ট ওরা এই নেলসন ম্যান্ডেলা মার্গের একটা জায়গায় শিফট করে দিয়েছিল। তখন ওখানে অনেক বেশি পুলিশের পাহারা শুরু হয়ে গেছিল। যাই হোক, তো এই জিগিসা ঘোষ মারা যাওয়ার দিন পাঁচেক, মানে মারা যাওয়ার বলছি, জিগিসা ঘোষ হারিয়ে যাওয়ার দিন পাঁচেক আগে, মারা যে গেছে তখন তো কেউ জানলো না, দিন পাঁচেক বাদে, না দিন পাঁচেক না, সরি দিন দুয়েক বাদে ওর মা এসে পুলিশকে বলে, এবং পুলিশের সাথে ব্যাংকে যায়, গিয়ে বলে যে ওনার মেয়ের যে এটিএম কার্ড আছে, ব্যাংকের কিছু ট্রানজাকশন হচ্ছে, কারণ ওই SMS আসে না ব্যাংকে ট্রানজাকশন করলে, সেই ট্রানজাকশন আসছে বড় 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 টাকার, মানে 20,000 30,000 এরকম করে প্রায় লাখখানেক টাকার, কোনো মানে এরকম 24 ঘন্টা 36 ঘন্টার মধ্যে এরকম ট্রানজাকশন হয়েছে ডিফারেন্ট জায়গায়। মানে কখনো টাকা তোলা হচ্ছে, কখনো কোনো মানে কাউকে পেমেন্ট করা হচ্ছে, এরকম একটা ব্যাপার। তখন পুলিশ ব্যাংকে বলে যে আমাদেরকে তুমি ইয়ে দাও, স্টেটমেন্ট দাও। তো ব্যাংক তখন বাধ্য হয়ে ওদেরকে স্টেটমেন্ট দেয়, এবং স্টেটমেন্ট দেওয়ার পরে জানা যায় যে জিগিসা ঘোষের কাজ, জিগিসা ঘোষ বা অন্য কোনো লোক কোনো জুতোর দোকানে, কোনো সানগ্লাসের দোকানে, কোনো ATM এ, কোনো তোমার ঘড়ির দোকানে খুব ব্যবহার হচ্ছে কার্ড। তখন ওরা আবার ব্যাংকে গিয়ে বলে যে ATM এ তো তোমার CCTV ক্যামেরা থাকে, তো ATM এর CCTV ক্যামেরা আমাদেরকে আমাদের ইয়েগুলো দাও, CCTV ক্যামেরার অ্যাক্সেস দাও। এই কথাবার্তা যখন চলছে, এটা হচ্ছে 3rd কিংবা 4th ডে when জিগিসা ঘোষ ইজ মিসিং, তখন ফরিদাবাদ, যেটা হচ্ছে তোমার হরিয়ানাতে, মানে দিল্লি মাঝখানে, একদিকে হচ্ছে তোমার নয়ডা উইচ ইজ উত্তরপ্রদেশ, এবং অন্যদিকে হচ্ছে তোমার হরিয়ানা, এবং ফরিদাবাদ হরিয়ানাতে জিগিসা একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়, এবং দ্যাট ইজ আইডেন্টিফাইড অ্যাজ জিগিসা ঘোষ। সো নাও
উই আর শিওর দ্যাট 3খানা মার্ডার মোটামুটি ওই রাস্তা কেন্দ্রিক হয়েছে। এবার জিগিসা ঘোষের মানে জিগিসা ঘোষ এবং সৌম্যা বিশ্বনাথন ঠিক 6 মাসের মাথায় দুজনে মারা গেছে, মানে একজনের 6 মাসের মাথায় দুজনে মারা গেছে। এবং তখন পুলিশ তখন জিগিসা ঘোষের ফোন ট্রেস করা শুরু করলো, এবং আশ্চর্য বিষয় ফোনটা পাওয়া গেল গাজিয়াবাদ, মানে আবার নয় তোমার উত্তরপ্রদেশে। তার মানে এবার হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশ তিনটে স্টেটের পুলিশ ইজ গেটিং ইনভলভ। এই সময় পুলিশের মনে হতে শুরু করলো যে এরম ভাবে যে কাজ করছে, যেই কাজটা করে থাকুক, সে নিশ্চয়ই পুলিশ কিরকম করে কাজ করে খুব ভালো করে জানে, এবং তিনটে স্টেটের পুলিশকে ঘুরিয়ে দেওয়ার মতলব হচ্ছে যে তুমি পুরো কেসটাকে উইক করে দিচ্ছ, বা কেসটাকে তুমি খুব গুলিয়ে দিচ্ছ, বা কেসটাকে তুমি খুব কমপ্লিকেটেড করে দিচ্ছ। যাই হোক, এই সময় ওরা একটা ভিডিও পায়, একটার থেকে বেশি ভিডিও পায়, যে এটিএম এ পয়সা তোলা হয়েছে সেই এটিএম এ, এবং সেই এটিএম এ ওরা যখন দেখে তখন দেখে জিগিসা ঘোষ তো পয়সা তোলেনি, পয়সা তুলেছে দুটো ছেলে। তাদের মধ্যে একজনের হাতে এখানটাতে ট্যাটু করা ছিল, এবং আর একজনের হাতে ওয়াকি টকি ছিল, মানে পুলিশরা যেরকম ওয়াকি টকি নিয়ে ঘোরে, পুলিশের যেরকম ওই তোমার রেডিও হয়, সেরকম একটা রেডিও তার হাতে। তখন পুলিশের মনে হয়, এবং মিডিয়াও এই নিয়ে লেখালেখি শুরু করে, যে এটা কি কোনো খারাপ, মানে কোনো পুলিশ যে খারাপ হয়ে গেছে, বা যে মানে যে নিজের ইউনিফর্মের মানে একটা ফায়দা উঠাচ্ছে, সেরকম কেউ। তো এই নিয়ে প্রচুর লেখালেখি, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি হতে শুরু করে। তখন এই ছবিটা বিভিন্ন পুলিশকে মানে পুলিশ স্টেশনে ঘোরার পরে এবং দেখার পরে রিয়েলাইজ করা হয় যে এই যে দুজন লোক আছে, যে হাতে যে ট্যাটু আছে এবং হাতে যার ওয়াকি টকি আছে, এদের দুজনকে কিছু পুলিশ খুব ভালো করে চেনে। এরা দুজনেই পুলিশের ইনফরমেন্ট। একজনের নাম হচ্ছে তোমার রবি কাপুর, আর একজনের নাম হচ্ছে তোমার বলজিৎ মালিক। এরা দুজনেই পুলিশের ইনফরমেন্ট। অ্যান্ড টু বি মানে পুলিশের এত সারপ্রাইজড হয়ে যায় যে এই যে সৌম্যা বিশ্বনাথনের যে মার্ডার মিস্ট্রিটা চলছিল, সেই কেসে রবি কাপুর পুলিশের কন্টিনিউয়াসলি হেল্প করে যাচ্ছিল, খবর দিচ্ছে কে কোথায় আছে, কোন গুন্ডা বদমাইশ কোথায় আছে না আছে, এইসব হচ্ছিল। এবং প্রায় মাঝে মাঝে এসে পুলিশকে জিজ্ঞেস করছিল কি সাব হো গয়া, को मिल गया, क्या हुआ, क्या हो रहा है, मतलब he was very involved, right? তখন পুলিশ ঠিক করে যে তাহলে একে তো ধরতে হবে। কি করে ধরবো একে, কারণ সমস্ত যে ইনফরমেন্ট কে কোথায় থাকে সবসময় সেটা পুলিশ জানে না। যাই হোক, ওরা একটা ফাঁদ, মানে একটা ট্র্যাপ করে এই নেলসন ম্যান্ডেলা মার্গ থেকেই রবি কাপুরকে গ্রেপ্তার করে। এবং গাড়িতে তখন ছিল 4জন লোক, 4টে ছেলে ছিল, বলজিৎ আর রবি কাপুর ছাড়াও আরো 2জন ছিল। এবং the most interesting part is they were caught in a white Tavera with the license plate number HR55HT7278. তোমাদের বলেছিলাম এই গাড়ির নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এই গাড়িটার নাম্বার এবং গাড়িটা দেখার পরে পুলিশ বুঝতে পারে যে এরা ইনভলভড আছে নাদিমের খুনে, কারণ গাড়িটা নাদিমের। দ্বিতীয় কথা হচ্ছে যে এরা জিগিসা ঘোষের ব্যাপারে ডাইরেক্টলি ইনভলভড। গাড়িটা ধরার পরে গাড়ি থেকে কি কি পাওয়া যায়, গাড়ির পেছনের যে সিটটা, সেখানে ছাপ ছাপ রক্তর দাগ। গাড়ির যে ট্রাঙ্ক বা ডিকি, সেটা খোলার পরে পাওয়া যায় একটি পুলিশের ইউনিফর্ম, ওয়াকি টকি, তোমার ওই পুলিশের গাড়িতে যখন লাইট লাগানো থাকে না, লাইট, তোমার রেড লাইট যেটা হয় আওয়াজ করে, যেটা সেই রকম লাইট, অনেকগুলো নাম্বার প্লেট, বিভিন্ন নাম্বার প্লেট, এবং বিভিন্ন রকমের কার্ড, যাতে কিনা ওদের ছবি দিয়ে লেখা, কখনো প্রেসের লোক, কখনো জাজ, কখনো পুলিশের লোক, কখনো নার্কোটিক্সের লোক, কখনো তোমার কি বলে বর্ডার সিকিউরিটির লোক, এরকম ধরনের বিভিন্ন রকম জিনিস ওদের কাছ থেকে পাওয়া যায়।
সো এদেরকে সবাইকে ধরে নেওয়া হয়। রবি কাপুরের গলায় একটা চেন পায় পুলিশ। সেই চেনটা রবি কাপুরকে ওরা জিজ্ঞেস করে যে তুমি কোথায় পেয়েছো। তখন রবি কাপুর ওদেরকে বলে যে আমার জন্মদিন ছিল, তাই আমার মা আমাকে এটা দিয়েছে। কিন্তু জিগিসা ঘোষের যে ছবিটা জিগিসা ঘোষের মা দিয়েছিল পুলিশকে মেয়েকে খোঁজার জন্য, সেই ছবিতে জিগিসা ঘোষ এক্স্যাক্টলি সেম মালা, মানে সেম গলার চেন পরেছিল। সো ওই চেনটা জিগিসা ঘোষের গলা থেকে নিয়ে নেয়। সো এইসব করতে করতে খানিকটা খবর ওরা বার করে, কিন্তু পুরোটা খবর তখনও বেরোয়নি এবং বেরোচ্ছে না। তো ওরা তখন ঠিক করে যে মানে ওরা তখন অলরেডি 4 জন, এবং তারপরে 4 জনের কথা আর একজনকে ওরা গ্রেপ্তার করে। তো গ্রেপ্তার হয় হচ্ছে রবি কাপুর, গ্রেপ্তার হয় বলজিৎ মল্লিক, গ্রেপ্তার হয় অজয় সেঠি, এবং গ্রেপ্তার হয় অমিত শুক্লা এবং অজয় কুমার। এই 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ মানে ইয়ে থেকে খবর পেয়ে। তাদের কাছ থেকে নাদিমের ওয়ালেট পাওয়া যায়, মানে তাদের কাছ থেকে নাদিমের একটা প্যান কার্ড, বোধহয় প্যান কার্ড কি তখন আধার কার্ড হয়নি, ড্রাইভিং লাইসেন্স, আই এম সো সরি, ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, নাদিমের ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। এবং অনেক মানে জিগিসা ঘোষের টাকায় কেনা যে জিনিসপত্রগুলো সেগুলো ওরা খুঁজে পায়, যেরকম সানগ্লাস, দামি দামি ঘড়ি, রিবক থেকে জুতো, তারপরে তোমার আরো অনেক জিনিস, মদ ফদ সমস্ত কিছু এই মেয়েটার পয়সায় ওরা লাখখানিক টাকা খরচা করে ইয়ে করেছিল, কিনেছিল। এবার যখন পুলিশ ওদের সাথে পুলিশের মতো করে কথা বলতে শুরু করে, তখন বলজিৎ মল্লিক বলতে পারো একটু উইক লিঙ্ক ছিল এদের সকলের মধ্যে, সে রাজসাক্ষী হতে রাজি হয়। কিন্তু পুলিশ বলে দাঁড়াও, রাজসাক্ষী হওয়ার আগে তুমি বলো কেন তোমাকে রাজসাক্ষী করা হবে। তখন বলজিৎ মল্লিক পুলিশকে একটা গল্প শোনায়, যেই গল্প সূত্রে সৌম্যা বিশ্বনাথনের মার্ডার সলভ হয়েছিল। সো গল্প হচ্ছে যে এরা যেহেতু পুলিশের ইনফরমেন্ট ছিল, পুলিশের অনেক কিছু এরা জানতো, এবং ওরা খুব ভালো করে জানতো যে কোন রাস্তায় পুলিশ টহল দেয়, কোন রাস্তায় পুলিশ টহল দেয় না, কোথায় পুলিশকে আসতে কতক্ষণ সময় লাগবে, এইসব ওদের নখদর্পণে ছিল। এবং ওরা এইটার মানে ব্যবস্থা করে বুঝে, এবং মানে যেহেতু ওরা জানতো যে নেলসন ম্যান্ডেলাতে খুব বেশি পুলিশের কোনো টহলদারি নেই, বসন্ত বিহার থানাটা অনেকটা দূরে এবং বসন্তপুর থানাটা অনেকটা দূরে, মাঝখানটা একটা নোম্যান্স ল্যান্ড হয়ে গেছিল। তো সেই জন্যে ওরা এই রাস্তায় রাত্রির বেলা 2টোর পর থেকে টহলদারি শুরু করতো। মানে ওই 2.25 কিলোমিটারের রাস্তাটা ওরা একদিক থেকে অন্যদিকে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াতো, কখনো এই দিকে যাচ্ছে কখনো ওই দিকে যাচ্ছে। এবং যেতে যেতে ওরা যখনই দেখতো যে কোনো লোন ড্রাইভার বা কেউ মানে একা গাড়িতে আছে লোন ড্রাইভার, ওরা তখন সেটা তাকে অ্যাটাক করতো। যেরকম জিগিসা তো গাড়ি চালিয়ে আসছিল না, জিগিসার ঘটনাটা বলছি তোমাদেরকে, বাট এরকম অনেক লোককে করেছে, মানে সবাইকে যে মার্ডার করেছে এরকম নয়, বাট ওখানে প্রথমে ওরা শুরু করেছিল লোকজনকে ভয় দেখিয়ে পয়সা নিচ্ছিল, রাস্তায় গাড়ি দাঁড় করাতো যে এই क्या कर रहे हो तुम, একদম পুরো কনফিডেন্স, तुमने रेड लाइट पे खड़े नहीं हुए, ये क्या वो क्या বলে লোকের কাছ থেকে পয়সা নিতে। এবার দেখো ক্রিমিনাল মেন্টালিটি কি হয়, একটা ক্রাইম করে যদি পার পেয়ে যায় তার থেকে আরেকটু বড়, তার থেকে আরেকটু বড় করতে 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 they became murderers with the Soumya case. Like what happened? Soumya বাড়িতে ফিরছিল যখন, Soumya খুব তাড়াতাড়ি গাড়ি চালাতো না, খুব মানে একটু ধীরে সুস্থে গাড়ি চালাতো। তো ওরা Soumyaকে দূর থেকে দেখেছে, প্রথমে দেখেছে একা গাড়ি, তারপরে দেখেছে একা লোক, প্রথমে বুঝতে পারিনি মেয়ে, হ্যাঁ দেখেছে। তারপরে সৌম্যা গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছিল, তো ওরা ভেবেছিল যে এ তো মানে একদম খুব ভালো মুরগা, একে ধরে অনেক পয়সা পাওয়া যাবে। আর জেন গাড়ি তখন খুব পপুলার, এবং জেন গাড়ি বিক্রি করতে পারলে অনেক টাকা পাবে। কিন্তু যেহেতু সৌম্যা একজন রিপোর্টার ছিল, মিডিয়াতে কাজ করতো, তার বুদ্ধি শুদ্ধিও বেশি ছিল, সে যখন দেখেছে যে এরা ওর পিছু নিয়েছে, তখন ও গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, এরাও গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে ওর কাছাকাছি চলে এসে ওকে হাত দিয়ে দাঁড়াতে বলে। সৌম্যা মানে ওরা হাত দিয়ে দাঁড়াতে বলার পরে ও আরো গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, এবং সেইখানে রবি কাপুরের ফ্রাজাইল মেল ইগোতে খুব লেগে যায় যে এত বড় সাহস, একটা মেয়ে আমাকে
আমি হাত দেখালাম, মেয়েটা দাঁড়ালো না, আমাকে, আমি চুরি করতে চাইছি, মেয়েটা আমাকে চুরি করতে দিচ্ছে না। হাউ ডেয়ার শি, শি ইজ জাস্ট আ গার্ল। তো তখন ও কি করে, মানে সবে সবে ওই কান্ট্রি মেড রাইফেল, মানে সরি পিস্তলটা পেয়েছে, সেটাকে বের করে ওকে ভয় দেখাতে শুরু করে। সেই জন্য বলেছিলাম তোমাদেরকে যে প্রথম যে গুলি, একটা গুলি গাড়ির নাম্বার প্লেট থেকে পেয়েছিল, প্রথম গুলিটা নাম্বার প্লেটে লাগে। দ্বিতীয় গুলিটা যখন ও করে তখন পেছনের উইন্ডস্ক্রিন দিয়ে গুলিটা ঢুকে ওর মাথার পেছনে মানে গেঁথে যায় গুলিটা। এবং যে মুহূর্তে ওর মাথায় গুলিটা লাগে, যে মুহূর্তে ওর জ্ঞানটা চলে যায়, সেই মুহূর্তে ওর গাড়িটা ওর ওই স্পিডে ওর হাত থেকে বেরিয়ে যায়, এবং সেই জন্য গাড়িটা গিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেছিল। এই যখন হয় তখন এরা একটু ভয় পেয়ে যায়। প্রথম প্রথম ক্রাইম, মানে প্রথম প্রথম কাউকে খুন করেছে তো একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে ওরা ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে ওদের মনে হয় যে আরে ভাই ও তো বোধহয় মরেই গেছে বা কিছু, ওকে আমরা মেরেই ফেলতে পারবো। মানে খানিকক্ষণ পরে আবার ওদের একটু মদ টদ খেয়ে একটু মানে ইয়ে হয়, কি বলে তোমার, একটু সাহস বাড়ে যে আচ্ছা চলো গিয়ে দেখি কি চুরি করা যেতে পারে। মানে অবভিয়াসলি যেরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেভাবে ওই মানে মহিলা কেন কোনো লোকই বেঁচে থাকতে পারে না। তো সেই জন্য ওরা তখন ফেরত এসছে। ফেরত আসার পরে দেখছে তখন পুলিশ টুলিশ এসে গেছে, যে ওরা যাওয়ার 5-6 মিনিটের মধ্যে যে অন্য লোকটা এসে দেখে ফেলবে এবং পুলিশে খবর দিয়ে দেবে, ওরা সেটা এক্সপেক্ট করেনি। তো পুলিশ যখন এসে গেছে তখন ওরা দেখছে যে পুলিশ এসে গেছে, তখন ওরা কি করেছে, তখন ওরা গিয়ে পুলিশের সাথে ও হো ক্যা হুয়া, অ্যাক্সিডেন্ট হো গিয়া, আরে হারে হায় হায় সো স্যাড বলে পুলিশের কাছে গিয়ে দাঁড়িয়েছে। আরে সাব कैसे हो गया, कितना छोटी बच्ची है, মানে কি বলবো, মানে পুলিশের লোকেরাই বলছে যে ওরা মানে they can't believe that this is what has happened, this is what these people have done। মানে তাদের কোনো কনসেন্স কি, তারা মানুষই নয়। মানে একজনকে খুন করে গিয়ে তার 8 ঘন্টার মধ্যে ফেরত এসে এরকম ধরনের কথা বলতে পারে, এরকম ধরনের অদ্ভুত বিহেভিয়ার করতে পারে, এবং কন্টিনিউয়াসলি তোমার পুলিশের সাথে জিজ্ঞেস করে গেছে যে আমরা কি করতে পারি, হেল্প করতে পারি। যখন জানতে পেরেছে যে গুলি লেগেছে, তখন পুলিশ একটা কথা ভাবে, দেখো যতই পুলিশ ইনভেস্টিগেশন করুক না কেন, কেস আদালতে দাঁড়াতে হবে, তবেই লোকে সাজা পাবে। জিজ্ঞাসা ঘোষের ব্যাপারে কমপ্লিটলি ক্লিয়ার এভিডেন্স ছিল। ওরা ওকে মানে ওরা ওকে কিডন্যাপ করেছিল, ওরা ওর কাছ থেকে পয়সা লুটেছিল, ওরা ওর সাথে যা বাজে কাজ করার করেছিল, এবং লাস্টে ওরা ওকে খুন করেছিল। এগুলো সমস্ত কিছু একটা মোটামুটি ভালো প্রমাণ আছে। নাদিমের কেসে ওরা নাদিমের গাড়িতে ছিল এবং তার ড্রাইভিং লাইসেন্স একজনের বাড়িতে পাওয়া গেছে, অ্যাড করা যাবে। কিন্তু সৌম্যা বিশ্বনাথনের সময় they just had ballistic report, that is the shell casing, and they had a confession। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে নর্মাল কেসে confession made to police is not accepted by the court of law। কনফেশন যদি করাতে হয় তাহলে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে কনফেশন করালে তবে সেটা কোর্টে accepted হয়, তাছাড়া পুলিশের কাছে কনফেশন is not accepted as the law of the land stands today। however এইখানে পুলিশ একটা ভালো কাজ করেছিল, যদি ওই কেসটা সলভ করতে, মানে এই কেসে সবার এক্সাক্ট সাজা পাওয়াতে 15 বছর লেগে গেছে, বাট স্টিল দে বট চার্জ against these people called MCOCA, অথবা মানে অথবা নয়, মানে MCOCA হচ্ছে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট। এটা মহারাষ্ট্রতে করা হয়েছিল এই পার্টিকুলার অ্যাক্টটা যখন প্রচন্ড আন্ডারওয়ার্ল্ড প্রবলেম, অর্গানাইজড সিন্ডিকেটেড ক্রাইম প্রবলেম মহারাষ্ট্রতে হচ্ছিল। তোমরা নিশ্চয়ই জানো যে মহারাষ্ট্র সাফার ফ্রম আ লট অফ অর্গানাইজড ক্রাইম, যেটা তোমাদের আন্ডারওয়ার্ল্ড, যেখানে গুচ্ছ গুচ্ছ ডালি ডালি বলিউড সিনেমা করে তাদেরকে হিরো হিরালাল টাইপ বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি তারা গুন্ডা ছিল, সকলেই গুন্ডা এবং খুনি এবং বাজে লোক। সো তখন ওরা এই আইনটা নিয়ে আসে, এবং এই আইনের আন্ডারে বেল পাওয়া ইম্পসিবল, মানে অ্যাকচুয়ালি বেল পাওয়া যায় না।
এবং এসপি বা তার উপরের র্যাঙ্কে যে কোনো পুলিশ অফিসারের কাছে তুমি যদি কোনো কিছু কনফেস করে থাকো, ইট ইজ অ্যাডমিসিবল ইন দ্য কোর্ট। So they bring Makoka against all of these 5 people যে এরা একটা অর্গানাইজড ক্রাইম রিং চালাচ্ছিল, এবং তার একটা বেসিক ভালো কেস আছে। তার কারণ হচ্ছে 3টে পরপর খুন আছে, গাড়ি চুরির ব্যাপার আছে, টাকা চুরির ব্যাপার আছে, সোনার গয়না ইনভলভ ছিল, এটিএম থেকে পয়সা বের করেছে, আর তাছাড়া ওরা আরো বেশি চুরি চামারি করেছিল। সো ইট ওয়াজ অ্যান অর্গানাইজড ক্রাইম, মানে 4-5জন অর্গানাইজড হয়ে কন্টিনিউয়াসলি একটা জায়গায় ক্রাইম করছে, সেটাকে অর্গানাইজড ক্রাইম বলে। এবং ওরা সিন্ডিকেটের মতো কাজ করছিল। কেউ হয়তো বললো আমার একটা মারুতি জেন গাড়ি লাগবে বা আমার একটা এক্সওয়াইজি গাড়ি লাগবে, ওরা সেই গাড়িটা কারোর কাছ থেকে চুরি করলো, করে এখান থেকে নিয়ে অন্য স্টেটে বিক্রি করে দিল। দিস ইজ কল্ড সিন্ডিকেটেড ক্রাইম। সো দে গট দেম আন্ডার দিস পার্টিকুলার অ্যাক্ট। কিন্তু এই মাকোকা প্রুফ করতে ওদের প্রায় 14 বছর মতো লেগে গেল। মানে অবভিয়াসলি কোর্টে কেস যখন চলে তখন তার শুনানি হয়, হতেই থাকে, ডেট আসতে থাকে, যেতে থাকে। ইট ইজ আ টিডিয়াস ম্যাটার, বাট ইট ওয়াজ গোয়িং অন। ওদের ডিফেন্স বলার চেষ্টা করছিল যে এরা খুবই ছোটখাটো ক্রিমিনাল, এরা মোটেই মাকোকার আন্ডারে আসে না, এদেরকে মাই বাপ আপনি এমনি আন্ডারে দেখুন। সেটা যদি কোর্ট মেনে নেয় তাহলে পরে কোনো কারণেই এদের মানে দুটো কেসে এদের হয়তো মানে তোমার সাজা হতে পারে, কিন্তু সৌম্যার কেসে দে ডোন্ট হ্যাভ এনি প্রুফ আদার দেন হোয়াট এভার এরা বলেছে হয়েছে। কারণ সৌম্যার কেসে সৌম্যার অ্যাক্সিডেন্ট বা গুলি করা কেউ দেখেনি, ইজিলি বলতে পারে যে না আমি করিনি, আমার বন্দুকটা অন্য কারো কাছে ছিল, তখন পুলিশ এটা প্রমাণ করতে পারবে না যে ওদের কাছে ছিল। সো 2016-এ জিগিসার কেসে লোয়ার কোর্ট এদেরকে প্রাণদণ্ড দেয়, কিন্তু তারপরে সেটাকে লাইফ সেন্টেন্সে বদলে যায়, এবং তার কিছুদিন বাদে নাদিমের কেসেও এরা লাইফ সেন্টেন্স পায়। কিন্তু জিগিসার কেসটা এবং মাকোকার কেসটা চলতেই থাকে। করতে 2023-এ লোয়ার কোর্ট অ্যাকসেপ্ট করে মাকোকা, এবং ওরা যখন হাইকোর্টে যায়, হাইকোর্টে যাওয়ার পরে ওরা অলরেডি তখন 14 বছর কি 15 বছর জেলে ছিল। তো দে অ্যাপ্লাই ফর বেল অ্যান্ড দে গেট বেল, বাট ডোন্ট ওয়ারি দে ডিড নট গেট বেল ইন দ্য সেন্স লাইক একটা কেসে ওরা বেল পেয়েছিল, সেটা স্যাডলি সৌম্যার কেসে। কিন্তু জিগিসা এবং নাদিমের কেসে যেহেতু ওদের প্রাণদণ্ড হয়েছিল এবং তারপরে সেটা লাইফ সেন্টেন্সে বদলে গেছিল, সেজন্য ওদের বেল খারিজ হয়ে যায়। সো as we are speaking today, all of them are behind bars, এবং সৌম্যার মা এই মাকোকা যখন এই কেসটা লোয়ার কোর্ট অ্যাকসেপ্ট করে নিল এবং হাই কোর্ট অ্যাকসেপ্ট করে নিল, উনি তখন এসে বলেছিলেন, কারণ সৌম্যার বাবা তার কিছুদিন আগে মারা গেছিলেন, যে আমরা চাইনি ওদের মৃত্যুদণ্ড হোক। তার কারণ হচ্ছে ওরা আমাদেরকে যে পানিশমেন্টটা দিয়ে গেছে, যে সারা জীবন আমাদেরকে বেঁচে থেকে জানতে হবে যে আমাদের মেয়ে আমাদের কাছে কখনো ফিরত আসবে না। আমরা চাই ওরাও সারা জীবন বেঁচে থাকুক এবং বেঁচে থেকে জেলে থাকুক, এবং ওদের বাড়ির লোকেদের সাথেও ওদের যেন কোনোদিন মানে ওরা যেন বাড়িতে গিয়ে থাকতে না পারে। সো আমি আশা করছি যে এরা কখনো ছাড় পাবে না, এরা সবসময় জেলে থাকবে। এবং 3টে ইনোসেন্ট, 3টে প্রিটি মাচ যাদের জীবনী সবে শুরু হয়েছে 25-26 বছর, এবং নাদিমের বোধহয় 30 কি ওরকম বয়স ছিল, তারা প্র্যাকটিক্যালি কারুর কোনো ক্ষতি কোনোদিন করেনি, কারুর সাথে পাঁচে কোনোদিন থাকেনি, তারা নিজেরা নিজেদের কাজ করতো। ও সরি, আমি বলতে ভুলে গেছি যে জিগিসাকে কি করে ওরা কিডন্যাপ করেছিল। জিগিসা কল সেন্টারের গাড়ি ওকে বাড়িতে ড্রপ করে দেওয়ার পরে ওর বাড়িতে যাওয়ার আগে ওর একটা কলিগের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। এটা ওর ভুল কিনা আমি বলবো না, কারণ আজকে জিজ্ঞাসা নেই এই ব্যাপারে, মানে সেই জন্য আমার বলা উচিত না। কিন্তু নিজের বাড়ির সামনে নিজের সেফ ফিল করাটা তো একটা আমাদের বেসিক রাইট। আমরা যদি নিজের বাড়ির সামনেও নিজেদেরকে সেফ ফিল না করতে পারি, তাহলে আমরা কোথায় সেফ ফিল করতে পারবো? এবার সেখান থেকে ওরা বন্দুক দেখিয়ে ওকে কিডন্যাপ করে। এরপর থেকে কয়েকটা জিনিস দিল্লিতে প্রচন্ড ভাবে হয়ে যায়। 1 নম্বর হচ্ছে আমাদের পুলিশ স্টেশন এখানে বসন্তকুঞ্জে শিফট করে যায়, এবং তার পরের বছরই 2010-এ কমনওয়েলথ গেমস ছিল বলে প্রচুর
দিল্লির প্রচুর উন্নয়ন হয় এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতে তোমাদের মানে যেখানটাতে যে রাস্তাটাতে এই সবগুলো হচ্ছিল সেখানে বললাম তো তোমাদের 3টে মল, তারপরে অনেক ইনস্টিটিউশন, অনেক অফিস চলে এসে এখন ওটা গমগমে ঝমঝমে রাস্তা একটা, কোনো মানে যাতায়াত করতে কোনো অসুবিধা নেই, কারোর কোনো অসুবিধা নেই, প্রচুর পুলিশ প্রেজেন্স, প্রচুর ক্যামেরা, প্রচুর মানে এভরি 30-40 meters there are CCTV cameras, so জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। এবং তারপর থেকে নিয়ম হয়ে যায় যে কল সেন্টার থেকে যখন মহিলারা বাড়িতে ফিরবেন রাত্রিবেলা তখন একজন এক্সট্রা থাকবেন গাড়িতে, যিনি মহিলাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবেন ফর সেফটি সেক। এটা একটা নিয়ম হয়ে গেছে তার এই ঘটনার পর থেকে। বাট এই ঘটনাটা ঘটেছিল 2008 সালে এবং আমাদের বসন্ত কুঞ্জে। আমি সৌমিয়াকে চিনতাম না বা জিজ্ঞাসাকেও চিনতাম না বা নাদিমকেও চিনতাম না, কিন্তু মোটামুটি বলতে পারো যে আমরা তো সবাই চাকরি করতাম তখন, সকলেই রাত্রি, অনেক সময় রাত্রির হতো বাড়িতে ফিরতে, অনেক সময় হয়তো কোনো বন্ধুর বাড়ি বা কারুর বাড়ি থেকে ফিরতেও রাত্রির হতো। অনেক সব সময় তো লোক সঙ্গে থাকে না, হাঁটাচলা করতে গেলে বা শহরে থাকতে গেলে বা চাকরি বাকরি করতে গেলে। তো আমাদের সকলের জন্যই এটা একটা সাংঘাতিক রকমের ট্রমা বা একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা, তবে অলরেডি 9:45 বাজে। সো আই ডোন্ট নো তোমাদের কিরকম লাগবে, তোমরা যদি জানাও। আমি ফোনে দেখছি কারণ আমার ল্যাপটপে আজকে কিছুই দেখা যাচ্ছে না, সো জাস্ট ওপেন করে দেখছি তোমরা কে কি বলেছো বা বলছো। আশা করি ভালো লেগেছে। হ্যালো তনু, হ্যালো তন্দ্রা, হ্যালো ইন্দ্রাণী, হ্যালো সুচরিতা। ঠিক বলেছে সুচরিতা, কি ভয়ানক অন্যায়, একটা মেয়ে বাধা দিচ্ছে। পুরুষের এত একটা মানে কি বলবো, এত থিন একটা ইগো তাতে লেগে গেল যে হাউ ডেয়ার, এত গাড়ি চালাচ্ছি তারপরে আমাকে বাধা দিচ্ছে চুরি করতে, এটা একদম ঠিক না। হ্যাঁ দিদি ঠিক বলেছো গীতাদি, পুলিশ চাইলে সবকিছু করতে পারে, ঠিক কথা। হ্যাঁ ইন্দ্রাণী, করতে তো হয় না গো ঈশানী, এরা পরিণতির কথা ভাবে না, ইন দ্য সেন্স লাইক মানে এই কেসটা নিয়ে আমি যখন রিসার্চ করেছি এবং লোকজনের সাথে কথা বলেছি তখন অনেকেই বলেছে যে এই যে রবি কাপুর যে রিং লিডার ছিল তার মধ্যে একটা ক্যালাসনেস তুমি চিন্তা করতে পারবে না, এমন একটা ক্যালাসনেস ছিল যে মানে কর দিয়া, মার দিয়া, হো গিয়া, লাগ গিয়া, এরকম ধরনের একটা রিয়াকশন, যে একটা যে মানে জিজ্ঞাসা বাবা মার একমাত্র মেয়ে ছিল, হ্যাঁ প্র্যাকটিক্যালি বলতে পারো বাবা মার একমাত্র ভরসা ছিল। কাকে কি করছে, কাকে মারছে, কেন মারছে, কিসের জন্য মারছে, টাকা কতদিন থাকবে, না মেরে কি টাকা নেওয়া যেতে পারে, মানে এইসব কোনো রকম চিন্তা ভাবনা এই ছেলেটার মধ্যেই ছিল না, মানে এই লোকটার মধ্যেই ছিল না। ইন দ্য সেন্স লাইক ওর কাছে টাকা ইজ এভরিথিং। ওর গলার মালা খুলে নিয়ে মানে ওকে খুব অত্যাচার করে মেরে ফেলার পরে ওর গলা থেকে চেনটা খুলে নিয়ে নিজের গলায় পরে নিয়েছিল। মানে তুমি চিন্তা করো কত বড় নৃশংস একটা লোক হতে পারে, একটা মানুষ হতে পারে, মানে আই ডোন্ট নো। হ্যাঁ পুরুষের ইগো, মানে কিছু পুরুষ, সবার কথা বলবো না, এটা জেনারেলাইজ করা উচিত না, বাট some men have very thin ego, মানে male ego gets shattered very soon, very fast. এটা অনেক মেয়ে ছেলেদেরই প্রবলেম, সেটা কিছু বলা যায় না, যা আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ গীতাদি, সৌম্যার অ্যাটাকটা পুরো ইগো অ্যাটাক ছিল, ওটাও কনফেস করেছে যে যেহেতু সৌম্যা দাঁড়ায়নি, যেহেতু সৌম্যা গাড়ি তেজ করে দিয়েছিল, মানে গাড়িটাকে জোরে গাড়ি চালিয়েছিল, ও দুবার বলা সত্ত্বেও দাঁড়ায়নি, দুবার বলেছিল তা সত্ত্বেও দাঁড়ায়নি,
সেই জন্য সৌম্যাকে খুন করে দিয়েছিল। বাট রোড রেজ কেসেস সমস্ত পৃথিবীতে হয়ে থাকে, এটা এখানে নতুন জিনিস নয়, কিন্তু শুনতে একটা কিরকম অদ্ভুত লাগে যে আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন, কি বলবো জানি না। এরা মানুষ নয়, এরা অমানুষ। তো তোমরা কি দ্বিতীয়টা শুনবে না আমি আজকের মতন এখানেই শেষ করব, কারণ 10 মিনিট মতন সময় আছে, 9 মিনিট মতন সময় আছে, তো কি বলছো বলো? আচ্ছা এবার আর একটা বলো সুচরিতা বলছি, আর একটা ছোট বলছি। এটা আমার কলিগের সাথে হয়েছিল এবং এটা একদম মানে কি বলবো আমার চোখে দেখা, মানে ঘটনারও চোখে দেখা না, বাট লোকটাকে চোখে দেখা, সেই জন্য আই নো এক্স্যাক্টলি হোয়াট হি ওয়েন্ট থ্রু। তো আমি যখন একটা, এটা 2005-এর ঘটনা, তখন আমি একটা পিআর এজেন্সিতে কাজ করি এবং আমাদের একজন মানে আমি তার নামটা বলছি না, কিন্তু একজন আমাদের একটু সিনিয়র ছিলেন, তিনি তখন গ্রেটার নয়ডা বলে একটি জায়গাতে বাড়ি কিনেছিলেন। হ্যাঁ, গ্রেটার নয়ডাতে এখন অনেক বাড়িঘর হয়ে গেছে, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, না আসলে তোমরা বুঝতে পারবে না, কিন্তু তখন গ্রেটার নয়ডাটা বেশ একটু খালি খালি ছিল, বেশ একটু গা ছমছমে একটা ভাব ছিল, যাতায়াত করতে একটু ভয় লাগতো, এরকম ধরনের ছিল, মানে বেশ দূরে 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 বাড়ি ছিল, মাঝখানে মাঝখানে অনেক জলা জঙ্গল ছিল। ঠিক বলেছো তনু, নির্ভয়ার কেসেও ছিল, বাধা দেওয়ার চেষ্টা করলেই একটা মেল ইগো চলে আসে, যেরকম যদি কোনো কারণে কোনো ম্যানের তোমাকে পছন্দ হয় এবং তুমি তাকে না বলো, সেটা তার যখন তার ইগোতে লেগে যায়, সেরকম কোনো খারাপ কাজে বাধা দিলেও তাদের ইগোতে মাঝে মাঝে লেগে যায়। যাই হোক, সো এই যে আমার যে সিনিয়র ছিলেন অফিসে, তিনি একটা নতুন গাড়ি কিনেছিলেন, তখন নতুন নতুন স্কোডা বলে যে ব্র্যান্ডটা, গাড়ির ব্র্যান্ডটা যারা এসইউভি বানায়, সেটা এসছে, না সরি স্কোডা না, স্করপিয়ন। তখন খুব স্করপিয়নের যুগ চলেছিল, সবাই খুব মানে একটা হেভি ডিউটি গাড়ি, স্করপিও গাড়ি কিনছিলেন। স্করপিও, আমিও স্করপিয়ন বলছি, মাই গড আই এম সো ডাম। উফ, স্করপিও গাড়ি। সো একটা লাল রঙের গাড়ি কিনেছিল মনে আছে আমার, খুব সুন্দর লাল রঙের স্করপিও গাড়ি, ওনার শখ হয়েছিল, উনি কিনেছিলেন এবং ওই গাড়িটাতে উনি যাতায়াত করতেন। তো এরকম চলছে চলছে, ভালো কথা, ফ্যান্টাস্টিক। আর দেখো আমাদের পিআর এজেন্সিতে না কাজ অনেক রাত্রিবেলা হতো, কারণ মিডিয়ার সাথে কাজ হতো, তো অনেক সময় প্রোগ্রাম থাকতো, ইভেন্ট থাকে, ইত্যাদি ইত্যাদিতে বেশ ভালো রাত্রির হতো, মানে প্রায় প্রত্যেক দিনই অ্যাটলিস্ট 9টা 9:30 তো বাজতোই বাড়িতে আসতে আসতে। সো উনি ওরকম লেটেই যেতেন বাড়িতে, উনি নিজেই গাড়ি চালিয়ে যেতেন। তো উনি গেছেন এবং এবার নয়ডাতে যারা থাকে না তারা জানবে না, হয়তো ইন্দ্রাণী শুনছি, ইন্দ্রাণী হয়তো জানবে, 8টা চক বলে একটা জায়গা আছে, খুব ফেমাস নয়ডাতে, সেখানে খুব বড় বাজার বসতো। এবার 2004-5 সালের ঘটনা বলছি, তখন এত নয়ডাতে বাজার হাট অত হয়নি যেটা আজকের দিনে হয়েছে, তখন ওই 8টা চক 4টা চকেই ভালো জিনিস পাওয়া যেত, এবং এটা ছিল তোমার গরমের দিনের ঘটনা, মানে তখন আম পাওয়া যাচ্ছে। তো উনি 8টা চকে নেমেছেন, মানে উনি 8টা চকে নেমে বাজার করে বাড়ি যেতেন প্রায় প্রত্যেক দিনই, কিছু না কিছু কিনে। ওখানে খুব ভালো সবজি, ফল ইত্যাদি বাজার বসে। তো 8টা চকে নেমেছেন, নেমে একটু আম কিনেছেন। আম কিনে যখন গাড়ির কাছে ফিরছেন, যখন গাড়িতে এসে গাড়ির দরজাটা খুলছেন, তখন পেছনে একটা প্রেজেন্স পেয়েছেন, একটা কিছু ঠান্ডা শিরদাঁড়ার সঙ্গে লাগানো হয়েছে, এবং একটি গলা পেছন থেকে বলেছে যে কোনো আওয়াজ করবে না, দরজা খুলে সরে যাও এবং দরজা খুলে ভেতরের দিকে ঢুকে যাও। ওনার ঘুরে দাঁড়ানোর কোনো সাহস ছিল না, আমার মনে হয় না আমাদের কারোরই ঘুরে দাঁড়ানোর কোনো সাহস হবে ওরকম সময়। গাড়ির ভেতরে দিকে ঢুকে গেছেন, দরজা খুলে দিয়েছেন, প্রায় 6 জন লোক গাড়িতে উঠেছে, মুখে গামছা বাঁধা,
গাড়ি চালিয়ে ওরা 8টা চক থেকে গ্রেটার নয়ডা ছাড়িয়ে, তখন এক্সপ্রেস ওয়ে হয়নি, যমুনা এক্সপ্রেস ওয়ে তখনও হয়নি, ওই দিকে চলে গেছে। চলে গিয়ে একটা নির্জন জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে, গাড়ি দাঁড় করিয়ে ওনাকে গাড়ি থেকে নামিয়েছে, নামিয়ে জামা কাপড় সমস্ত খুলে, he was practically in his underwear and his vest গেঞ্জি, এই অবস্থাতে মুখে কাপড় বেঁধে, হাত পা বেঁধে, গাড়ির যে পেছনে যে এসইউভি, তো এরকম পেছনের দিকে অনেকটা জায়গা থাকে এসইউভি, সেইখানে ওনাকে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে এবার গাড়িটা ওরা 6 জন চালাচ্ছে, মানে 6 জন চালাচ্ছে ইন দ্য সেন্স 6 জন বসেছে, এবং উনি শুনতে পাচ্ছেন ওরা কি কথা বলছে। ওনার ল্যাপটপ খুলে, ওয়ালেট বার করে, কার্ড বার করে, ছবি বার করে, বাড়ির অ্যাড্রেস সমস্ত কিছু বার করে ওরা কথা বলছে, যে এরকম ধরনের ডিসকাশন হচ্ছে। উনি যখন পেছনে ওই জায়গাটাতে পড়ে আছেন, মেরে দেবো, ঠিকঠাক করে চেহারা দেখেছে কি? আর একজন বলছে যে মেরে কি হবে, আর একজন বলছে না আমাদের অনেক কাজ আছে, মেরেই দে, আর বাঁচিয়ে রেখে কি হবে, এখানে অনেক জঙ্গল আছে, 2-4 দিন কেউ দেখতে পাবে না, আমাদের যে কাজগুলো আছে, যদি বলে দেয় পুলিশকে, কিছু যদি চিনতে পারে, তখন যে মানে সর্দার টাইপের, মানে যে লিডার টাইপের, সে বলেছে যে আরে উনি একটু হেলদি গোছের একটু মানুষ ছিলেন, লম্বা চওড়া একটু ছিলেন, বলছে যে অনেকটা ভারী চেহারা রে, একে খুন করলে পরে না চেনে নিয়ে যাওয়া মুশকিল হবে। হ্যাঁ, এবার তোমরা আমার সিনিয়রের কথা ভাবো, যে তিনি গাড়িতে ওইরকম অবস্থায় পড়ে আছেন, মুখ বাঁধা, হাত পা বাঁধা, 6টা লোক ওনার গাড়ি চালাতে চালাতে এরকম ধরনের ডিসকাশন করছে, যে মেরে ফেলবো না বাঁচিয়ে রাখবো, বন্দুকে গুলি আছে, গুলি করে মারবো না গলা টিপে মারবো। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি অবস্থা ছিল তখন, মানে আমি তো ভাবতেও পারছি না। তখন উনি বলেছিলেন যে জানো তো আমার তখন মানে আমি অজ্ঞান হচ্ছি আর জ্ঞান আসছে, আমার এরকম যাচ্ছে, মানে আমি ভয়ের চোটে, ওনার তখন একটা অদ্ভুত অবস্থা, মানে উনি এই কথাগুলো যে একদম কন্টিনিউয়াসলি শুনেছেন এরকম না, মানে কথা শুনছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার জ্ঞান আসছে, মানে থ্যাংক গড যে ওনার কোনো ফিজিক্যাল কিছু হয়নি, ইন দ্য সেন্স ওনার স্ট্রোক ফোক হয়ে যায়নি, খুব পসিবিলিটি ছিল হয়ে যাওয়ার, ভয়ের চোটে এরকম হওয়া খুব সম্ভব, মানে উনি তো অবশ্যই কাঁদতে শুরু করে দিয়েছেন, মানে যে কোনো মানুষের এরকম অবস্থা হবে। তারপরে ওদের কি মনে হয়েছে, খানিকটা দূরে গিয়ে দরজা খুলেছে, খুলে মানে পেছনের দরজাটা খুলে ওকে বের করেছে, বের করে বলছে যে শোন, তোকে মারবো না, আজকে রাত্রিরে আর আমাদের খুন খারাপি করতে ভালো লাগছে না। ওয়াও, সো কাইন্ড অফ দেম। বলছে যে শোন, তোর বাড়ির অ্যাড্রেস, তোর বউয়ের অ্যাড্রেস, তোর বউয়ের নাম্বার, তোর নাম্বার, তোর ছেলের নাম্বার সব আছে আমাদের কাছে। ফোনটা থেকে সিম কার্ড বার করে সিম কার্ডটাকে ভেঙে ফোনটা ফেলে দিয়েছে। ল্যাপটপ নিয়ে যায়নি, কারণ ল্যাপটপ নিয়ে ওরা কি করবে, ল্যাপটপটাকে ওখানে ওর পাশে এরকম আধা ভাঙা অবস্থায় ফেলে দিয়েছে। তো মানে সিনটা ধরো অন্ধকার রাত্রি, তুমি একটা জায়গায় যেখানে পুরো জঙ্গল, তোমাকে ওখানে হাত বাঁধা, তোমার মুখ বাঁধা, পাটা খুলে দিয়েছে, জুতো টুতো সব খুলে নিয়েছে বাইতবে, তুমি খালি পায়ে ওই অন্ধকারের মধ্যে জঙ্গলের মধ্যে হাঁটছো এবং বা দাঁড়িয়ে আছো,
এবার তুমি প্র্যাকটিক্যালি তুমি কিছু পরে নেই, কারণ তোমার শার্ট প্যান্ট সব খুলে নিয়ে নিয়েছে ওরা, বেল্ট সব নিয়ে নিয়েছে, তোমার জাস্ট আন্ডারওয়্যার আর গেঞ্জিটা রাখতে দিয়েছে। এবং তোমাকে বলছে তুমি যে আমটা কিনেছিলে শখ করে, বসে বসে ওরা সেই আমটা খাচ্ছে গাড়িতে বসে, আর ওর সাথে কথা বলছে, বলছে যে তুই যদি আমাদের সম্বন্ধে কিছু বলিস, পুলিশের কাছে যদি যাস, তোর বাড়ি আমরা চিনি, কতক্ষণ লাগবে তোর বাড়িতে আসতে, কতক্ষণ লাগবে, থাকে গ্রেটার নয়ডাতে, কতক্ষণ লাগবে, আসবো তোর বাড়িতে, দুটো গুলি করবো, বাস খালাস, আর কি হবে, জেলে ঢুকবো, আবার বেরিয়ে আসবো, আমাদের কিছু যায় আসে না। দেখ, তোকে মারছি না কারণ আজকে আমার ইচ্ছা করছে না, मान ले तेरा आज जन्मदिन है, तेरा नया जन्मदिन है, आज नहीं मारेंगे तुझे, आज हमको खून खराबी करने का मन नहीं कर रहा है। এইসব বলে ওনাকে জঙ্গলের মধ্যে ঠেলে ফেলে দিয়ে ওরা গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। উনি প্রায় 8 ঘন্টা 45 মিনিট ওখান থেকে নড়তে পারেননি। ন্যাচুরালি বুঝতেই পারছো যে হাত টাত খুলতেই সময় লেগেছে, কোনো মতে হেঁচড়ে টেচড়ে, মানে গামছা টাইপ অফ জিনিস দিয়ে বাঁধা ছিল, দড়ি নয়, খুলেছেন। খুলে মানে ওখানে চিৎকার করে কোনো লাভ নেই, আশেপাশে কেউ নেই, জঙ্গল জঙ্গল জঙ্গল, মানে দূর দূর তাক কুছ নেই যে চিৎকার করলে কিছু হবে। ওখান থেকে উনি ওই অবস্থাতে, মানে প্র্যাকটিক্যালি বলতে পারো মানুষের মানে একটা তো আমাদের একটা বেসিক সোশ্যাল ব্যাপার আছে না, উনি একজন ওনার তখন বেশ 40-45 বছর বয়স, ওই অবস্থাতে, ওই চাড্ডি বানিয়ান অবস্থাতে, একটা পয়সা নেই হাতে, ঘড়িটা পর্যন্ত খুলে নিয়ে গেছে হাতে, গলার চেনটা খুলে নিয়ে গেছে, হাতে দুটো আংটি ছিল সেটাও খুলে নিয়ে গেছে। এই অবস্থাতে উনি হেঁটে 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 নিয়ারেস্ট কোনো টেলিফোনের কাছে পৌঁছেছেন, যেখানে ওনাকে ওই অবস্থাতে কাউকে রিকোয়েস্ট করতে হয়েছে ওনার ওয়াইফকে ফোন করার জন্য। ফোন করে তারপরে ওনার ওয়াইফ, ওনার ছেলে এসে ওনাকে ওখান থেকে নিয়ে যায়, পুলিশে খবর দেওয়া হয়। উনি প্রায় 10-12 দিন অফিস আসতে পারেননি। ন্যাচুরালি এই অবস্থায় কি করে অফিস আসবে, কি করে কাজ করবেন, ওনার তো মানে হাত পা, মানে উনি হসপিটালাইজ হয়েছিলেন 1-2 দিন, কিন্তু প্র্যাকটিক্যালি সেরকম কিছু হয়নি, মানে কোনো সিরিয়াস কোনো ব্যাপার হয়নি। কিন্তু ঘটনাটা ওনাকে এত নাড়িয়ে দিয়েছিল যে আমি একজন গ্রোন লোককে, একজন অ্যাডাল্টকে এরকম ভাবে ভেঙে পড়তে দেখিনি। থ্যাঙ্কফুলি উনি চাকরিটা চালিয়ে গেছিলেন, চাকরি ছাড়েননি। এবং প্রায় 7-8 মাস বাদে পুলিশ থেকে খবর আসে যে গাড়িটা পাওয়া গেছে, আপনি এসে একটু লোকজনকে, মানে ওনাকে ডেকেছিল লোকজনগুলোকে ইয়ে করতে, উইটনেস, যে যাদের সাথে ধরা পড়েছে। তো প্রথমে উনি গাড়িটা দেখতে পান, ওনার শখের লাল রঙের স্করপিও গাড়ি। গাড়িটা ওরা ডাকাতি করতে ইউজ করেছিল, ব্যাংক লুটার জন্য ইউজ করেছিল, এবং ইউপিতে 7টা-8টা ব্যাংক লুট করেছিল ওই গাড়িতে। এবং সেই গাড়িতে পুরো বুলেটের দাগ আছে, মানে পুলিশ চেজ করেছে বুলেট দিয়ে, মানে পুরো বুলেট ভেতরে ঢুকে গোল গোল হয়ে ঢুকে গেছিল। উনি গাড়িটা ফেরত নেননি, উনি মানে প্র্যাকটিক্যালি পুলিশকে বলেছেন আপনি 2 টাকায় বিক্রি করতে হন, 4 টাকায় বিক্রি করতে হন, আপনি বিক্রি করতে, এই গাড়ি আমি আর নেব না। এবং উনি কাউকে শনাক্তও করেননি। একদিকে ভালো, কারণ এরা কতদিন জেলে থাকে তার তো কোনো ঠিক নেই, এরা জেল থেকে বেরিয়ে এসে ওনার পেছনে লাগবে না এরকম কোনো গ্যারান্টি ছিল না। উনি বলেছেন যে আমি সত্যি কথা, ওনার যেরকম অবস্থা ছিল, ওনার পক্ষে কাউকে চেনা মুশকিল ছিল, তাদের সকলের মুখে গামছা বাঁধা ছিল, মানে এতটা মোটামুটি ঢাকা ছিল, বুঝেছো। এবং ওনার ওই রকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে, ওইরকম অবস্থা থাকার পরে কাউকে চেনা খুব মুশকিলের ব্যাপার। আলো অন্ধকারের মধ্যে, কোনো লাইটের মধ্যে তো তারা দাঁড়িয়ে বলেনি যে এটা আমার ফেস, প্লিজ দেখুন আমার নাক এরকম, কান এরকম। সেই জন্য উনি বলেছিলেন যে না, আমি কাউকে চিনতে পারবো না, আমি কাউকে শনাক্ত করতে পারবো না, এবং উনি গাড়িটাও ফেরত নেন। এটা আমার নিজের চোখে দেখা, মানে এই দিকটা আমার নিজের চোখে দেখা। এই ভদ্রলোককে আমি খুব ভালো করে চিনি, তার সাথে আমি অনেক বছর কাজ করেছি, এবং ফেলো বেঙ্গলি হিসাবে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু মানুষের সাথে
অনেক ভয়ঙ্কর জিনিস হতে পারে, খারাপ জিনিস হতে পারে। আবার ভগবান যদি চান, সেদিনকে বাঁচিয়েও দিয়েছিলেন ওনাকে। উনি তারপরে আর কোনোদিন 8টা ছকে দাঁড়িয়ে বাজার করেননি, কোনোদিন না। মানে সকালবেলাও 8টা ছকে গিয়ে বাজার করতে আর পারতেন না। মানে উনি কেন, যে কোনো লোক, আমি হলেও পারতাম না। আমি হলে হয়তো 10 দিন বাদে অফিসেও আসতে পারতাম না। তো এই ছিল আমার দুটো ট্রু ক্রাইমের গল্প। তোমাদের কিরকম লাগলো তোমরা বলো। আমি আবার একটু দেখছি, কমেন্টস দেখছি। আচ্ছা ঈশানী, নয়ডাতে তোমার ছেলে ছিল। নয়ডা আর গ্রেটার নয়ডা দুটো আলাদা জায়গা। মানে নয়ডা একটা সিটি, গ্রেটার নয়ডা এখন একটা সিটি হয়ে গেছে। এখন আবার গ্রেটার নয়ডা হয়ে গেছে, মানে গ্রেটার নয়ডারও বাইরে একটু জায়গা হয়ে গেছে। হ্যাঁ গীতাদি ঠিক বলেছে, 2005-এ পুরো জঙ্গল ছিল ওখানে, মানে টোটাল জঙ্গল। আচ্ছা 2018-তে ছিল, ওকে। তাপসীদি টাভেরা এখন চলে না, টাভেরা ব্র্যান্ডটাই বন্ধ হয়ে গেছে প্র্যাকটিক্যালি। মানে ওটা ডিসকন্টিনিউ করেছে, কোথাও এখানে কোথাও নেই। এইসব মানুষ, এরা তো সবাই মানে দস্যু প্রকৃতির, মানে গুন্ডা ডাকাত প্রকৃতির। এরা রুথলেসই। এরা মানে এরা একটা বড় এসইউভি গাড়ি চাইছিল পুলিশের কথা মতন, যা শুনেছি আমি ওনার কাছে, উনি যা পুলিশের কাছ থেকে শুনেছিলেন, যে ওরা এসইউভি গাড়ি চাইছিল ওই ব্যাংক লুট করার জন্য। মানে বেসিক্যালি দে নিডেড দিস বিগ কার, ব্যাংক লুট করবে। তিনটে মানে বেশ অনেকজন লোকে একসাথে এই গাড়ির মধ্যে ঢুকতে পারে। গাড়িগুলো ভালো চলে এবং গাড়িগুলো মানে ভালো, মানে অফ রোডার, মানে তোমার সিটিতেও চলতে পারে, সিটির বাইরেও চলতে পারে, এই জন্য গাড়ি লুট করছিল। আর যেহেতু ওনার গাড়িটা লাল রঙের ছিল, সেহেতু ওটা খুব মানে ওরা প্র্যাকটিক্যালি ওনাকে প্রায় 7-10 দিন ধরে ফলো করেছে, যে দেখেছে এখানে আসে, কটার সময় আসে, মোটামুটি কিরকম বাজার করে, কতক্ষণ লাগে, এইসব চিন্তা ভাবনা করে তারপরে ওকে অ্যাটাক করেছিল। কারণ 8টা চকে তো অনেক লোক আছে, এরকম এটা বাজারের মধ্যে থেকে ওনাকে কিডন্যাপ করা হয়েছিল। এরকম না যে কোনো একটা লোনলি জায়গা, ওখানে প্রচুর লোক, মানে দোকান 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 দোকান, তার মধ্যে থেকে উনি কিডন্যাপ হয়েছিলেন। সো ওরা বেশ কয়েকদিন ধরে ওনাকে দেখাশোনা করেছে, বোঝার চেষ্টা করেছে যে উনি কতটা সময় এই বাজারে থাকেন এবং কিরকম জিনিস কেনেন, কোথা থেকে কেনেন, গাড়ি কোথায় রাখেন। এটা আমাদের প্রত্যেকেরই একটা স্বভাব আছে যে আমরা কোথাও গেলে একটা পার্টিকুলার জায়গায় আমরা মোটামুটি গাড়ি পার্ক করি বা গাড়ি রাখি। তো সেই সব জিনিস ফলো করে তারপরে করেছিল, যে আর ওনার কোনো ড্রাইভার নেই, উনি একা গাড়ি চালান, এটাও ছিল। ঠিক কথা তনু, একেবারে খুবই ঠিক, সময় খুবই মূল্যবান। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমার গল্প শোনার জন্য, আসার জন্য। আশা করি তোমাদেরকে কিছুটা হলেও ভালো গল্প শোনাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আসার জন্য, লাইক করার জন্য। যারা পরে দেখবে তারা প্লিজ একটা কমেন্ট করো না, করে একটা লাইক করে দিও। আমাদের ফেসবুকের কথা তোমাদের বন্ধুদের, তোমাদের আত্মীয় স্বজনদের, তোমাদের পাড়াপড়শিদের সকলের সাথে বলো একটু প্লিজ, যাতে আরো লোকে জয়েন করে, গ্রুপটা আরো বড় হয়। যারা ইউটিউবে আমার বন্ধুরা দেখবে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে যেও না। আমাদেরকে জানিও তোমাদের কিরকম লাগছে, আমাদেরকে জানিও যে তোমরা কিরকম ধরনের গল্প শুনতে চাও। ফেসবুক এবং ইউটিউব দুদিকের বন্ধুদেরই বলছি, আরো লোকে একটু প্লিজ লাইভ করতে আসলে আমি খুব খুশি হব। আর আমাদের কথাটা একটু আরো লোককে বললে আরো খুশি হব। তো সবাই ভালো থেকো। আশা করি সামনে যে উইকেন্ডটা আসছে তোমাদের সকলে খুব ভালো কাটবে উইকেন্ড। কালকেও লাইভ আছে, শনিবারও লাইভ আছে তনু আর অমৃতার। তো তোমরা প্লিজ এসে লাইভে যোগদান করো, পার্টিসিপেট করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। ভালো থেকো, সাবধানে থেকো সকলে। শুভরাত্রি, নমস্কার, বাই বাই।